আসসালামু আলাইকুম। আজকের লেকচারটি হচ্ছে হেমাটিনিক্স বা অ্যান্টিএনেমিক্স ড্রাগসের উপর। হেমাটিনিক্স এর মানে কি? হেমাটিনিক্সের বাংলা হচ্ছে রক্ত বর্ধক ওষুধ। মানে আমাদের বডিতে যদি রক্তের পরিমাণটা কমে যায় তাহলে আমরা যে ধরনের ওষুধটা ব্যবহার করি তাই হচ্ছে হেমাটিনিক্স। তো হেমাটিনিক্সের কখন আমরা দিব? বললাম যে রক্ত যখন কমে যাবে আমাদের বডিতে তখন হচ্ছে সেই রক্তের পরিমাণটা বাড়ানোর জন্য হেমাটিনিক্স দিব। আসলে রক্তের তো বিভিন্ন ধরনের উপাদান আছে। কিসের জন্য হচ্ছে এই আমাদের বডিতে রক্তের পরিমাণটা কমে যায়? আমরা জানি আমাদের বডিতে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে আমরা ওভারঅল বলতে পারি যে আমাদের বডিতে রক্তের পরিমাণ কমে গিয়েছে। তো হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে এই কন্ডিশনটাকে কি বলা হয়? হিমোগ্লোবিনের পরিমাণ যদি ডিক্রিজ করে তাহলে এই কন্ডিশনটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। কি বলে থাকি? অ্যানিমিয়া। তো অ্যানিমিয়াটা কখন বলবো বা হিমোগ্লোবিনের পরিমাণ কেমন কমলে হচ্ছে আমরা এটাকে অ্যানিমিয়া বলবো? In case of adult male হিমোগ্লোবিনটা যদি 14 to 18 গ্রাম পার ডেসিলিটার হয় তাহলে এটা হচ্ছে নর্মাল। আর ইন কেস অফ অ্যাডাল্ট ফিমেল হয় তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ যদি 12 to 16 গ্রাম পার ডেসিলিটার হয় তাহলে এটা হচ্ছে নর্মাল। আর আমরা জানি চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে 23 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এটা হচ্ছে হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু। তো কত কমলে? তো হিমোগ্লোবিনের পরিমাণ যদি হচ্ছে ইন কেস অফ মেল এটা 14 এর নিচে নামে অ্যান্ড ইন কেস অফ ফিমেল এটা হচ্ছে 12 এর নিচে নামে তাহলে আমরা তাকে অ্যানিমিয়া বলতে পারি। তো এই যে অ্যানিমিয়া এই কন্ডিশনে হচ্ছে আমরা কোন ড্রাগ দিব? এই কন্ডিশনে আমরা রক্তবর্ধক ওষুধ দিব, মানে হেমাটিনিক্স দিব। আজকে আমরা এই হেমাটিনিক্স সম্পর্কে ডিটেলস পড়ব। তো চলো শুরু করা যাক। এই যে হেমাটিনিক্স এই আইটেমটা থেকে কি কি পড়তে হবে? প্রথমেই পড়তে হবে হেমাটিনিক্সের নামগুলা অ্যান্ড দেয়ার ফাংশন। কোন হেমাটিনিক্সটা কি ধরনের কাজ করে থাকে এটাও আমাদের জানতে হবে। তারপর আয়রন সম্পর্কে বডি রিকোয়ারমেন্ট কত, সোর্স কি কি আছে, অ্যাবজর্পশন কোথায় হয়, স্টোরেজটা কোন ফর্মে হয়, প্রিপারেশন কি কি আছে, অ্যাডভান্টেজ কি কি, ডিসঅ্যাডভান্টেজ কি কি, ইন্টিগ্রেশন কি আছে, অ্যাডভার্স ইফেক্ট কি আছে এবং ট্রিটমেন্টটা কি এটা জানতে হবে। তারপর ফলিক অ্যাসিড সম্পর্কে জানতে হবে এবং ভিটামিন B12 সম্পর্কে জানতে হবে। এখন আসি হেমাটিনিক্স কি কি টাইপের আছে। হেমাটিনিক্স কি কি আছে বা অ্যান্টিএনেমিক্স ড্রাগস কি কি আছে, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ভাইবাতে এই কোশ্চেনটা অনেক বেশি ধরে, ইভেন হচ্ছে রিটেনেও অনেক বেশি এই কোশ্চেনটা আসে। তো হেমাটিনিক্স কি কি আছে আমরা জেনে নেই। আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এই তিনটা হচ্ছে মেইন ড্রাগ। এছাড়া যদি এক্সামিনার এরপরে কোশ্চেন করে আর কি কি হেমাটিনিক্স আছে তখন বলতে হবে ইরাইথ্রোপয়েটিন, ইন্টারলিউকিন 2, হেমোপয়েটিন গ্রোথ ফ্যাক্টর, থ্রোম্বোপয়েটিন। তো প্রথমে হচ্ছে আমাদের আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এই তিনটা বলে থেমে যেতে হবে। দেন হচ্ছে এক্সামিনার যখন কোশ্চেন করবে তখন আর কি কি হেমাটিনিক্স আছে তখন বলতে হবে ইরাইথ্রোপয়েটিন, ইন্টারলিউকিন 2 অ্যান্ড আদার্স এগুলো। কিন্তু মেইন আমাদের আয়রন, ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12 এই তিনটা ড্রাগের নাম বলতেই হবে। এখন আসি প্রেগনেন্সি সেফ হেমাটিনিক্স কোনগুলা। আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এই তিনটা হচ্ছে প্রেগনেন্সি সেফ, মানে প্রেগনেন্সি টাইমে এই তিনটা হেমাটিনিক্স দিতেই হবে।
আমরা জানি প্রেগনেন্সির সময় হচ্ছে অ্যানিমিয়া হওয়ার চান্সেস অনেক বেশি থাকে মেয়েদের। তো ওই সময় হচ্ছে প্রেগনেন্সি ফুল ফেজটাই হচ্ছে এই হেমাটিনিক্স কোর্সের উপর দিয়ে চলতে হয়। প্রেগনেন্সির কোন ট্রাইমেস্টারে কোন হেমাটিনিক্সটা আমরা ইউজ করব? ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে আমরা ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12 দিব। সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড দিব। থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে আমরা আয়রন দিব। ফার্স্ট ট্রাইমেস্টারে এখন আমরা আয়রন কেন দিব না? কারণ প্রেগনেন্সির সময় এমনি কনস্টিপেশন থাকে মেয়েদের, কিন্তু এই আয়রনটা আরও বেশি কনস্টিপেশন করে। তো এই আয়রন হচ্ছে কনস্টিপেশনের সাথে ক্র্যাম্পসও করে, যার ফলে হচ্ছে একটা থ্রেড থেকে একটা চান্স থেকে যায় অ্যাবর্শনের জন্য। এই জন্য হচ্ছে আমরা প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে আমরা আয়রনটা স্কিপ করব। কিন্তু সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে আমাদের আয়রনটা মাস্ট দিতেই হবে। ফাংশন অফ হেমাটিনিক্স, এই কোশ্চেনটার অ্যান্সার এইভাবেও আসতে পারে যে ফাংশন অফ হেমাটিনিক্স অর ফাংশন অফ ভিটামিন B12 বা ফাংশন অফ ফলিক অ্যাসিড বা ফাংশন অফ আয়রন। তো ফাংশন অফ ভিটামিন B12 এর অনেক ফাংশন আছে, বাট মেইন ফাংশন হচ্ছে ম্যাচিউরেশন অফ দ্য আরবিসি। আরবিসির ম্যাচুরেশনের জন্য হচ্ছে ভিটামিন B12টা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফলিক অ্যাসিডের ফাংশন হচ্ছে নিউরাল টিউব ডেভেলপমেন্ট। তো আমরা এটা থেকে বুঝতে পারতেছি যে প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিডটা কত বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ফলিক অ্যাসিডের জন্য নিউরাল টিউবটা ডেভেলপমেন্ট হয়। আয়রনটা হচ্ছে কি করবে? হিমোগ্লোবিন প্রোডাকশনটাকে ইনক্রিজ করবে, তারপর হচ্ছে ইমিউন সিস্টেমটাকে সাপোর্ট করবে, তারপর হচ্ছে রিডিউস ডার্ক সার্কেলটা রিডিউস করবে, অ্যান্ড স্কিন নারিশমেন্টেও হেল্প করবে। তো এই ভিটামিন B12 এর ফাংশনটা কি আবার দেখে নেই। ম্যাচুরেশন অফ দ্য আরবিসি, ফলিক অ্যাসিডের হচ্ছে নিউরাল টিউব ডেভেলপমেন্ট, আয়রন হচ্ছে হিমোগ্লোবিন প্রোডাকশনটাকে স্টিমুলেট করবে, তারপর হচ্ছে ইমিউন সিস্টেমটাকে সাপোর্ট করবে, রিডিউস ডার্ক সার্কেল অ্যান্ড স্কিন নারিশমেন্টে কাজ করে থাকবে। একজন অ্যাডাল্টের জন্য প্রত্যেক দিন কতটুকু আয়রন দরকার? 3.5 গ্রাম অ্যাভারেজে, বাট রেঞ্জে হচ্ছে 3 to 5 গ্রাম। তো আমাদের টোটাল বডি আয়রন কতটুকু রিকোয়ারমেন্ট? 3.5 গ্রাম অ্যাভারেজে, আর রেঞ্জে হচ্ছে 3 to 5 গ্রাম। তাহলে হচ্ছে মেল ফিমেল আলাদাভাবে কতটুকু দরকার? অ্যাডাল্ট মেল অ্যান্ড পোস্ট মেনোপোজাল উইমেনদের জন্য 0.5 to 1 মিলিগ্রাম দরকার। দেন হচ্ছে অ্যাডাল্ট ফিমেলের জন্য 1 to 2 মিলিগ্রাম। ইনফ্যান্টদের জন্য হচ্ছে 60 মাইক্রোগ্রাম পার কেজি, চিলড্রেনদের জন্য হচ্ছে 25 মাইক্রোগ্রাম পার কেজি, অ্যান্ড প্রেগনেন্সিতে 3 to 5 মিলিগ্রাম দরকার। এই যে আয়রনটা আমাদের দরকার, এই আয়রনটার উৎস কি? তার মানে সোর্স অফ আয়রন, মানে আয়রনটা আমরা কই থেকে পাবো? অবভিয়াসলি আয়রনটা আমরা ফুড থেকে পাবো, বাট মাঝে মধ্যে হচ্ছে আমাদের সাপ্লিমেন্টও নিতে হয়। যাদের বডিতে আয়রনটা অনেক বেশি কমে যায় ওদের জন্য সাপ্লিমেন্ট হিসেবেও আয়রন নেওয়া যায়। তো মেনলি আমরা যে ডেইলি রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করবে কে? খাদ্য বা ফুড। কি? লিভার গ্রেট সোর্স অফ আয়রন। তারপর এগ ইয়ক রয়েছে, ড্রাই বিনস, ড্রাই ফুড, মিট, ফিশ এটসেট্রা। আয়রনের অনেক টাইপের সোর্স রয়েছে। আর ভেজিটেবলসের মধ্যে হচ্ছে কচু শাক থেকেও প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। তারপর স্টোরেজ অফ আয়রনটা আমাদের বডিতে কোন ফর্মে স্টোর থাকে? অবভিয়াসলি আমাদের বডিতে হচ্ছে ফেরিক ফর্মে আয়রনটা স্টোর থাকে, অ্যাজ ফেরিটিন অ্যান্ড হেমোসিডারিন। আর অ্যাবজর্পশন কোন ফর্মে অ্যাবজর্বটা কোন রুটে করবে? ডিউডেনাম অ্যান্ড আপার জেজোনাম। তাহলে আয়রনটার সোর্স কোন ফর্মে আয়রনটা স্টোরেজ হিসেবে থাকবে? ফেরিক। আর হচ্ছে অ্যাবজর্পশন কোথায় হবে? ডিউডেনাম অ্যান্ড আপার জেজোনামে। আয়রন অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করবে কে অ্যান্ড ডিক্রিজ করবে কে? অবভিয়াসলি আয়রন অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করবে ভিটামিন সি। এখন আমাদের যদি সাপ্লিমেন্ট হিসেবে আয়রন দেওয়া লাগে কোথাও, তাহলে আমরা অবশ্যই এটার সাথে ভিটামিন সিটা প্রেসক্রাইব করব, তাহলে এই আয়রন অ্যাবজর্পশনটা আরও বেশি বাড়বে।
আর আয়রন অ্যাবজর্পশনটাকে ডিক্রিজ করবে কে? ডেসফেরোক্সামাইন। কি? ডেসফেরোক্সামাইন। এই কেন হচ্ছে ডিক্রিজ করবে? কারণ এটা হচ্ছে চিলেটিং এজেন্ট। এটা কি একটা চিলেটিং এজেন্ট। এটা একটা হচ্ছে চিলেটিং এজেন্ট, যেটা হচ্ছে আয়রনের সাথে থাকবে, আয়রনের সাথে থেকে হচ্ছে চিলেশন করবে, যার ফলে হচ্ছে আয়রনটা আর অ্যাবজর্ব হবে না, ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হবে না, অ্যাবজর্ব না হয়ে কোথায় যাবে? ডিরেক্টলি স্টোলে চলে যাবে। তো আমি আবার বলি, আয়রন অ্যাবজর্পশনটাকে হচ্ছে ডিক্রিজ করবে কে? ডেসফেরোক্সামাইন ড্রাগটা। এই ডেসফেরোক্সামাইন কি করবে? এটা একটা চিলেটিং এজেন্ট, যেটা হচ্ছে আয়রনের সাথে চিলেশন করবে, চিলেশন করে হচ্ছে এটা ব্লাডে হচ্ছে আর অ্যাবজর্ব করবে না আয়রনটাকে, যার ফলে এটা ডিরেক্টলি স্টুলে যাবে, ব্লাডে না যেয়ে স্টুলে যাবে, যার ফলে হচ্ছে আয়রনটা আর ব্লাডে অ্যাবজর্ব হবে না। আর আয়রন অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করবে কে? ভিটামিন সি। আচ্ছা, এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আয়রন প্রিপারেশন। আয়রন প্রিপারেশনটা হচ্ছে ভাইবাতে যেমন ইম্পর্টেন্ট, রিটেনেও অনেক বেশি ইম্পর্টেন্ট। আয়রন প্রিপারেশনটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ওরাল আয়রন প্রিপারেশন, একটা হচ্ছে প্যারেন্টাল আয়রন প্রিপারেশন। ওরাল আয়রন প্রিপারেশনের মধ্যে হচ্ছে ফেরাস সালফেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস ফিউমারেট, ফেরাস অ্যাসকর্বেট রয়েছে। এখন এই যে চারটা নাম, এই চারটা নাম মনে রাখা আমি যখন পড়তাম আমার কাছে অনেক বেশি কষ্ট লাগতো বলতে ভুলে যেতাম আমি, তাই জন্য আমি সবসময় ফ্যাক্টস এই জিনিসটা দিয়ে মনে রাখতাম। এই জিনিসটা হচ্ছে শর্ট ফর্ম ফ্যাক্টস। F4 হচ্ছে ফেরাস ফিউমারেট, F4 হচ্ছে ফেরাস অ্যাসকর্বেট, G4 হচ্ছে ফেরাস গ্লুকোনেট অ্যান্ড S4 হচ্ছে ফেরাস সালফেট। আমি আবার বলছি, ফ্যাক্টসের F4 হচ্ছে ফেরাস ফিউমারেট, F4 হচ্ছে ফেরাস অ্যাসকর্বেট, G4 হচ্ছে ফেরাস গ্লুকোনেট অ্যান্ড ফাইনালি S4 হচ্ছে ফেরাস সালফেট। তো আর ওরাল আয়রন প্রিপারেশনটা কি? এটা হচ্ছে ফ্যাক্টসের F4 হচ্ছে ফেরাস ফিউমারেট, F4 হচ্ছে ফেরাস অ্যাসকর্বেট, G4 হচ্ছে ফেরাস গ্লুকোনেট অ্যান্ড S4 হচ্ছে ফেরাস সালফেট। অ্যান্ড প্যারেন্টাল আয়রন প্রিপারেশন, এই প্যারেন্টাল আয়রন প্রিপারেশনের মধ্যে রয়েছে আয়রন সুক্রোজ, যেটা হচ্ছে আইবিতে দেওয়া যায়, আইবি মানে ইন্ট্রাভেনাস রুটে দেওয়া যায়, এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড। দেন রয়েছে হচ্ছে ফেরিক কার্বক্সিল ম্যালটোস, তারপর আয়রন ডেক্সট্রান, যেটা হচ্ছে IM এবং IBতে দেওয়া যায়, IM মানে হচ্ছে ইন্ট্রামাসকুলারলি অ্যান্ড IB হচ্ছে ইন্ট্রাভেনাসলি দেওয়া যায়, অ্যান্ড আয়রন সোডিয়াম গ্লুকোনেট, যেটা হচ্ছে ভাস্কুলারলি দেওয়া যায়। আচ্ছা, তাহলে আয়রন প্রিপারেশনটা কত টাইপের? দুই টাইপের, একটা ওরাল আয়রন প্রিপারেশন, একটা প্যারেন্টাল আয়রন প্রিপারেশন। ওরাল আয়রন প্রিপারেশনের মধ্যে রয়েছে ফ্যাক্টস, অ্যান্ড প্যারেন্টাল আয়রন প্রিপারেশনের মধ্যে রয়েছে আয়রন সুক্রোজ, আয়রন কার্বক্সাইল ম্যালটোস, আয়রন ডেক্সট্রান অ্যান্ড আয়রন সোডিয়াম গ্লুকোনেট। এখন আয়রন যে প্রিপারেশনটা আমরা প্রেসক্রাইব করব, এটা কত দিনের জন্য প্রেসক্রাইব করব? এটা অবশ্যই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সিতে আমরা 3 to 6 মান্থের জন্য প্রেসক্রাইব করব। কেন? কারণ আয়রন কারেকশন অফ দ্য অ্যানিমিয়া অ্যান্ড রিপ্লেনিশ আয়রন স্টোর, মানে প্রথমে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সির জন্য যে অ্যানিমিয়াটা হবে সেটা কারেক্ট হবে, দেন হচ্ছে আয়রনটা স্টোর করবে আর কি, বডিতে আয়রনটা স্টোর করবে। তো আমরা আয়রন প্রিপারেশন কত দিনের জন্য দিব? 3 to 6 মান্থের জন্য দিব। কেন 3 to 6 মান্থের জন্য দিব? কারেকশন অফ দ্য অ্যানিমিয়া অ্যাজ ওয়েল এজ রিপ্লেনিশ দ্য আয়রন স্টোর। প্রথমে হচ্ছে দেন এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে প্রথমে কি আয়রন স্টোর করবে বডিতে, নাকি আয়রন কারেকশন দ্য অ্যানিমিয়া করবে? আমাদের অ্যান্সার দিতে হবে যে প্রথমে অ্যানিমিয়া কারেক্ট করবে, দেন হচ্ছে বডিতে আয়রনটা স্টোর করবে। এখন পেশেন্টের যদি হচ্ছে এনজাইনা, হার্ট ফেইলার অ্যান্ড অর এভিডেন্স অফ সেরিব্রাল হাইপোক্সিয়া দেন হচ্ছে এইগুলা থাকে কি কি? এনজাইনা, হার্ট ফেইলার অ্যান্ড এভিডেন্স অফ সেরিব্রাল হাইপোক্সিয়া থাকে, তাহলে হচ্ছে ট্রান্সফিউশন ইজ নট নেসেসারি, মানে আমরা প্যারেন্টালি তখন হচ্ছে দিব না। তাহলে তখন কি দেব? ওরাল আয়রন সাপ্লিমেন্ট দিব।
কি থাকলে এনজাইনা, হার্ট ফেইলার অ্যান্ড এভিডেন্স অফ সেরিব্রাল হাইপোক্সিয়া, এই তিনটা জিনিস যদি থাকে তখন আমরা হচ্ছে প্যারেন্টালি দিব না, তখন কি দেব? ওরাল সাপ্লিমেন্ট দিব। তো ওরাল প্রিপারেশন কি ছিল? ওই তো ফ্যাক্স, এই ফ্যাক্সের মধ্যে যে কোনো একটা দিব। আমরা যখন ওয়ার্ডে যাই তো তখন নর্মালি আমরা হচ্ছে আয়রন সুক্রোজ অ্যান্ড ফেরিক কার্বক্সিলটা ওয়ার্ডে আইবি হিসেবে দিতে দেখতে পারি। আর যখন হচ্ছে মানে আমরা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে যাই তখন সিরাপ হিসেবে নর্মালি আয়রন হাইড্রোক্সাইড পলিমেল্টোসকে সিরাপ হিসেবে খেতে দেখতে পারে। এটা কোথায়? পেডি ওয়ার্ডে। আর সাধারণ ওয়ার্ডে হচ্ছে জেনারেল ওয়ার্ডে আমরা কি দেখতে পাই? জেনারেল ওয়ার্ডে হচ্ছে আয়রন সুক্রোজ এবং ফেরিক কার্বক্সাইল মেল্টোসকে আমরা আইবি হিসেবে আয়রন সাপ্লিমেন্ট হিসেবে দিতে দেখতে পারি। আর পেডি ওয়ার্ডে হচ্ছে আয়রন হাইড্রোক্সাইড পলিমেল্টোসকে সিরাপ হিসেবে খেতে দেখতে পারি। আয়রন প্রিপারেশনটা আমরা পড়লাম, কি কি আয়রন প্রিপারেশন রয়েছে। এখন এটার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। ওরাল আয়রন প্রিপারেশন, ওরাল আয়রন প্রিপারেশনটা হচ্ছে আমরা জানি যে ওরালি দিতে হয়। ওরালি হচ্ছে কোন ফর্মে দিই আমরা? নর্মালি ট্যাবলেট ফর্মে। এটার কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেমন এটা ইজি টু অ্যাডমিনিস্ট্রেশন, মানে পেশেন্ট হচ্ছে নিজে নিজেই খেয়ে ফেলতে পারে, কোনো আরেকজনের প্রয়োজন পড়ে না। গুড পেশেন্ট কমপ্লেন্স, এখানে পেশেন্টের কমপ্লেন্সটা গুড থাকে। নো পেন অ্যান্ড স্কার ফর্মেশন, এখানে কোনো কাটা ছেঁড়ার কোনো প্রয়োজন পড়ে না, যার ফলে হচ্ছে স্কার ফর্মেশন হয় না এবং পেইনও থাকে না। এটা হচ্ছে ওরাল আয়রন প্রিপারেশনের অ্যাডভান্টেজ। কি? ইজি টু অ্যাডমিনিস্ট্রেশন, গুড পেশেন্ট কমপ্লেন্স অ্যান্ড নো পেন নো স্কার ফর্মেশন। এখন এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন এটা ডেইলি অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন পড়ে। ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন ইজ নিডেড। ব্ল্যাকেনিং অফ স্টুল মে কনফিউজ, মানে স্টুলটা কি হবে? ব্ল্যাকেনিং অফ স্টুল হবে অর ব্ল্যাক টেরি স্টুল হবে। দেন হচ্ছে অ্যানিমিয়া রিকভার স্লোলি, এখানে হচ্ছে অ্যানিমিয়াটা স্লোলি রিকভার করবে। সো কান্ট বি গিভেন টু এস্টাবলিশ দ্য কুইক রিকভারি অফ আয়রন স্টোর। তাড়াতাড়ি আয়রন স্টোরেজের জন্য এই পদ্ধতিটা ইউজফুল না, এটা হচ্ছে স্টোর হিসেবে থাকে না, মানে এটা ডেইলি ইনটেকের প্রয়োজন পড়ে। তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজটা কি? ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন দরকার পড়ে, কেন? এটা হচ্ছে বডিতে স্টোর হিসেবে থাকে না, তাই ব্ল্যাকেনিং অফ দ্য স্টুল থাকে। অ্যানিমিয়াটা স্লোলি রিকভার হয়, মানে ফাস্ট রিকভারের জন্য আমরা এই ওরাল সাপ্লিমেন্টটা ইউজ করতে পারবো না। তারপর প্যারেন্টাল আয়রন প্রিপারেশন। প্যারেন্টাল আয়রন প্রিপারেশনের মধ্যে রয়েছে ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট নিডেড, মানে প্রতিদিন খাওয়ার দরকার পড়ে না। কুইক রিকভারি পসিবল, কুইক রিকভারি সম্ভব। নো ব্ল্যাকেনিং অফ স্টুল, স্টুলটা হচ্ছে ব্ল্যাকেনিং হবে না। ক্যান বি গিভেন ইন দ্য পেশেন্টস উইথ অ্যাডভান্স ক্রনিক রেনাল ডিজিজ। তারপর হচ্ছে ভেরিয়াস পোস্ট গ্যাস্ট্রেক্টমি কন্ডিশন অ্যান্ড প্রিভিয়াস স্মল বাওয়েল রিসেকশন, inflammatory bowel disease involving the proximal small bowel and malabsorption syndrome। তো আমরা হচ্ছে প্যারেন্টালের কি কি অ্যাডভান্টেজ দেখি। এটা হচ্ছে ডেইলি অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন পড়ে না, কুইক রিকভারি পসিবল, ব্ল্যাকেনিং অফ স্টুল হবে না। এটা হচ্ছে ক্রনিক রেনাল ডিজিজের পেশেন্টদের দেওয়া যাবে, তারপর ইনফ্লামেটরি বাউল ডিজিজ পেশেন্টদের দেওয়া যাবে, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম পেশেন্টদের দেওয়া যাবে। তাহলে এটারও তো কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এটা ডিসঅ্যাডভান্টেজটা কি কি? এটা আইবি বা আইএম রোটে দেওয়া হয়, মানে প্যারেন্টালি দেওয়া হয়, যার জন্য এটা হচ্ছে নট ইজি টু অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে খুব সহজেই ওরালটা যেমন আমরা ইচ্ছা করলে খেয়ে ফেলতে পারি, বাট এটা তো হচ্ছে আইবি বা আইএম দিতে হয়, এটা হচ্ছে নট ইজি টু অ্যাডমিনিস্টার। তারপর হচ্ছে পেইন অ্যান্ড ব্ল্যাকেনিং অফ দ্য ইনজেকশন সাইন। এটা যেহেতু ইনজেক্ট করতে হয় তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে পেইনও থাকবে এবং ব্ল্যাকেনিং অফ দ্য ইনজেকশন সাইট হতেই পারে। একটা ইনজেকশন দিলে ওই ইনজেকশন সাইটটা হচ্ছে ব্ল্যাকেনিং হতেই পারে। পেশেন্টস কমপ্লেন্সটা ইজ নট গুড। হেমাপোয়েটিক রেসপন্স ইজ নট কুইকার দেন দ্যাট অফ দ্য ওরাল, মানে হেমাপোয়েটিক রেসপন্সটা কুইক থাকে না।
আয়োনাইজড সল্ট আর আনসুইটেবল ফর প্যারেন্টাল প্রিপারেশন। আয়োনাইজড সল্টটা হচ্ছে আনসুইটেবল। আচ্ছা, আমরা এখান থেকে দেখে নিলাম যে ওরাল আয়রন প্রিপারেশন অ্যান্ড প্যারেন্টাল আয়রন প্রিপারেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো এখন শর্টকাট একটা নিয়ম হচ্ছে, ওরালের যেগুলা অ্যাডভান্টেজ, প্যারেন্টালের সেগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওরালের যেইগুলা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, প্যারেন্টালের ওইগুলো আবার অ্যাডভান্টেজ। তো আমরা যে কোনো একটা পড়লেই বাকি আরেকটা মনে রাখতে পারবো। প্রিন্সিপালস অফ আয়রন থেরাপি। আয়রন থেরাপির প্রিন্সিপালটা কি? Orally administration of ferrous sulfate 200 mg 8 hoursly for 3 to 6 months. আমরা আগে দেখেছি হচ্ছে 3 to 6 month কেন প্রয়োজন পড়ে? ফর কারেকশন অ্যান্ড স্টোরেজ। কারেকশন কি কারেক্ট করবে? অ্যানিমিয়া কারেক্ট করবে। আর কি স্টোর করবে? আয়রনটা স্টোর করবে। এই জন্যই 3 to 6 মান্থের একটা কোর্সের প্রয়োজন পড়ে। তাহলে ওরালি কোনটা অ্যাডমিনিস্ট্রেশনের দরকার পড়ে? ফেরাস সালফেট কত এমজি? 200 এমজি। কত আওয়ার্সলি? 8 আওয়ার্সলি। ইফ ডিসপেশিয়া অকার্স রিডিউস দ্য ডোজ 200 এমজি 12 আওয়ারলি। মানে যদি ডিসপেশিয়া হয় তাহলে হচ্ছে এই 8 আওয়ার্সলিটাকে কমিয়ে 12 আওয়ার্সলি নিয়ে যেতে হবে। দেন হিমোগ্লোবিন শুড রাইজ 1 গ্রাম পার ডেসিলিটার এভরি 7 to 10 days। 7 থেকে 10 দিনের মধ্যে হিমোগ্লোবিনটা 1 গ্রাম পার ডেসিলিটার রাইজ করতে পারে। ইফ নো ইমপ্রুভমেন্ট অকার্স দেন প্যারেন্টাল থেরাপি শুড বি গিভেন। এই ওরাল থেরাপিটার যদি হচ্ছে ইমপ্রুভমেন্ট না হয় দেন কি থেরাপি নিতে হবে? প্যারেন্টালি। আচ্ছা, তাহলে কি ওরালি দিতে হবে? ওরালি ফেরাস সালফেট দিতে হবে 200 mg 8 আওয়ার্সলি দিতে হবে 3 to 6 মান্থ করে। দেন যদি ডিসপেশিয়া অকার্স হয় তাহলে 12 আওয়ার্সলি দিতে হবে। দেন হিমোগ্লোবিনটা 1 গ্রাম পার ডেসিলিটার রাইজ করতে হবে 7 to 10 ডেজে। আর যদি ইমপ্রুভমেন্ট না হয় দেন প্যারেন্টালি রুটে দিতে হবে। আচ্ছা, এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কিছু কজ রয়েছে। এই কজগুলা কি? হুকওয়ার্ম ইনফেকশনের জন্য হতে পারে, ব্লিডিং পেপটিক আলসারের জন্য হতে পারে, ব্লিডিং হেমারয়েডসের জন্য হতে পারে। হেমারয়েডসটা আমরা নর্মালি অত বেশি চিনি না, আমরা পাইলস বললেই বেশি চিনে থাকি। ইনফ্যান্ট স্পেশালি প্রিম্যাচিউর ইনফ্যান্টদের হতে পারে, চিলড্রেন ডিউরিং র্যাপিড গ্রোথ পিরিয়ডে হতে পারে, এক্সেসিভ মেনস্ট্রুয়েশনে হতে পারে, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেনদের জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, ট্রিটমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমরা ট্রিটমেন্টটা কতটুকু জানি? 3 to 6 মান্থ। প্রথমে আমরা এটা পড়ে এসেছি 3 to 6 মান্থ কেন? ফার্স্টে হচ্ছে কারেক্ট করবে, অ্যানিমিয়াটা কারেক্ট করবে, দেন কি করবে? স্টোর করবে, বডিতে অ্যানিমিয়ার আয়রনটা স্টোর করবে। আচ্ছা, কারেকশন অফ দ্য ডিসঅর্ডার কজিং অ্যানিমিয়া অ্যান্ড কারেকশন অফ আয়রন ডেফিসিয়েন্সি বাই ওরাল অ্যান্ড রিয়ারলি প্যারেন্টাল ওরাল আয়রন অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, আমরা যে ওরাল আয়রন প্রিপারেশন অ্যান্ড প্যারেন্টাল আয়রন প্রিপারেশনটা পড়েছি, ওরালটা আমরা কখন দিব অ্যান্ড প্যারেন্টালটা কখন দিব? ওরালের ইন্ডিকেশনের মধ্যে রয়েছে ওরাল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া টু সাপোর্ট ইউজ অফ ইরেথ্রোপোয়েসিস স্টিমুলেটিং এজেন্ট। মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যখন হবে তখন আমরা ওরাল প্রিপারেশনটা দিব, অ্যান্ড যদি ইরেথ্রোপোয়েসিস স্টিমুলেটিং এজেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য এই ওরাল থেরাপিটা অনেক বেশি ইউজফুল। ইন্ডিকেশন অফ প্যারেন্টাল আয়রন থেরাপি। প্যারেন্টাল আয়রন থেরাপির ইন্ডিকেশনটা কি? এটার প্রথমে আমাদের ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমটা বলতে হবে। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমটা কি? এই ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমটা হচ্ছে একটা কন্ডিশন যেখানে intestine cannot absorb nutrient properly from food। মানে এই ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমে ইন্টেস্টাইনটা হচ্ছে নিউট্রিয়েন্টসগুলো প্রপারলি অ্যাবজর্ব করতে পারে না খাবার থেকে। কি কি ধরনের ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম আমরা পেয়ে থাকি? এর মধ্যে হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তারপর রয়েছে হচ্ছে ক্রোন ডিজিজ, এইগুলা রয়েছে। তারপরে হচ্ছে ইনটলারেন্স টু ওরাল আয়রন, পেশেন্টস উইথ এক্সেসিভ ক্রনিক ব্লাড লস,
এক্সেসিভ ক্রনিক ব্লাড লসটা মেইনলি অ্যাক্সিডেন্টের জন্য হয়ে থাকে। তারপর হচ্ছে পেশেন্টস উইথ পোস্ট গ্যাস্ট্রেক্টমি স্টেট, ইনফ্লামেটরি বায়োল ডিজিজেও হতে পারে, অ্যাডভান্স ক্রনিক রেনাল ডিজিজ, অ্যানিমিয়া হুইচ ইজ নট কারেক্টেড বাই ওরালি। আচ্ছা, ওরালের ইন্ডিকেশনের মধ্যে আমরা দেখেছি ইরাথ্রোপয়েটিক স্টিমুলেটিং এজেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য ইউজ করা হয়, অ্যান্ড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা যদি ওরাল আয়রন থেরাপিতে কাজ না করে, দেন হচ্ছে প্যারেন্টালি আয়রন থেরাপিটা নিতে হয়। অ্যাডভার্স ইফেক্ট অফ আয়রন থেরাপি। আয়রন থেরাপির কী কী অ্যাডভার্স ইফেক্ট রয়েছে? প্রথম হচ্ছে ওরাল আয়রন থেরাপি। ওরাল আয়রন থেরাপির মধ্যে রয়েছে নৌশিয়া, এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, কনস্টিপেশন, ডায়রিয়া, ব্ল্যাক স্টোন। আচ্ছা, এখন প্যারেন্টালির মধ্যে হচ্ছে ইন্ট্রামাসকুলারলি ইউজ করলে লোকাল পেইন হতে পারে, অ্যান্ড টিস্যু স্টেইনিং অ্যারাউন্ড দ্য ইনজেকশন সাইট হতে পারে। ইন্ট্রাভেনাসলি আয়রন থেরাপিটা দিলে হেডেক হতে পারে, লাইট হেডিনেস হতে পারে, ফিভার, আর্থ্রালজিয়া, নশিয়া, ভমিটিং, ব্যাক পেন, ফ্লাশিং, ব্রঙ্কোস্পাজম, আর্টিকেরিয়া অ্যান্ড অ্যানাফাইলেক্সিস হতে পারে, অ্যান্ড ডেথও হতে পারে, যেটা খুবই রেয়ার। এখন আসি অ্যাসেসমেন্ট অফ ইফেক্টিভ আয়রন থেরাপি। এই অ্যাসেসমেন্টটা কি ইফেক্টিভ আয়রন থেরাপির? এটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট রয়েছে অ্যান্ড বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট রয়েছে। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা হচ্ছে ক্লিনিক্যালি ইফেক্টিভ আয়রন থেরাপি ইজ অ্যাসেসড বাই ইমপ্রুভিং অফ অ্যানিমিয়া অ্যান্ড পেশেন্টস কমপ্লায়েন্স সাচ এস উইকনেস, টায়ার্ডনেস, অ্যাপাটাইট, লেথার্জিক কন্ডিশন ইটিসি। তার মানে হচ্ছে এই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা কখন দেওয়া হয়? ইমপ্রুভমেন্ট অফ অ্যানিমিয়াতে দেওয়া হয়। পেশেন্টের তখন কমপ্লেন কী থাকে? উইকনেস থাকে, টায়ার্ডনেস থাকে, অ্যাপাটাইট লস থাকে, তারপর হচ্ছে লেথার্জিক কন্ডিশন থাকে। আর বায়োকেমিক্যাল কী কী অ্যাসেসমেন্ট? বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্টের হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা ইনক্রিজ করবে, সিরাম আয়রন অ্যান্ড আয়রন ফেরিটিন লেভেলটাও ইনক্রিজ করবে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা ডিক্রিজ করবে। এখন আয়রন চিলেটিং এজেন্ট সম্পর্কে জানি। আয়রন চিলেটিং এজেন্টটা কি? আয়রন চিলেটিং এজেন্টটা মানে হচ্ছে এটা লোহা বা আয়রন অপসরণকারী ঔষধ। মানে হচ্ছে আমাদের বডিতে যদি অতিরিক্ত আয়রন জমে যায়, দেন সেই আয়রনটাকে বের করে দিতে হেল্প করে যেসব এজেন্ট, সেগুলোকেই আমরা হচ্ছে এই আয়রন চিলেটিং এজেন্ট হিসেবে চিনি। তো এইগুলা নর্মালি কোথায় ব্যবহার করা হয়? থ্যালাসেমিয়া বা আয়রন পয়জনিং, এইসব কন্ডিশনে এই আয়রন চিলেটিং এজেন্টটা ব্যবহার করা হয়। তাহলে আয়রন চিলেটিং এজেন্টটা কি কি? ডেসফেরোক্সামাইন, এইটা হচ্ছে আয়রন চিলেটিং এজেন্ট। এটা কি করে? এটা হচ্ছে আয়রনের সাথে বাইন্ড করে হচ্ছে এটা ব্লাডে অ্যাবজর্ব হতে দেয় না, আয়রনকে অ্যাবজর্ব হতে দেয় না, দেন ডিরেক্টলি স্টুলের মাধ্যমে বের করে দেয়। স্টুলের মাধ্যমে আয়রনকে বডি থেকে বের করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে ডেসফেরোক্সামাইন। আর কি কি রয়েছে? হোমমেড চিলেটিং এজেন্ট কি কি রয়েছে? এগ ইয়ক অ্যান্ড র মিল্ক। এরপর আসি ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের কি কি ইন্ডিকেশন রয়েছে? আমরা প্রথমে একটা পড়েছি ফলিক অ্যাসিডের ফাংশন কি নিউরাল টিউব ডেভেলপমেন্টে। তো এখন পড়ব ফলিক অ্যাসিডের কি কি ইন্ডিকেশন রয়েছে। এর মধ্যে রয়েছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতেই মেনলি ফলিক অ্যাসিডটা ইউজ করা হয়। তারপর হচ্ছে ডিউরিং ইনক্রিজ ডিমান্ড, যেমন হচ্ছে প্রেগনেন্সি, ল্যাকটেশন, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, প্রেগনেন্সি টু রিডিউস দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডেভেলপমেন্ট ডিফেক্ট, hemolytic anemia, patient with alcohol dependence, liver disease, certain skin condition, patients on renal dialysis.
কম্বিনেশন অফ আয়রন উইথ ফলিক অ্যাসিড ইন প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সিতে আয়রন কেন হচ্ছে ফলিক অ্যাসিডের সাথে দেওয়া হয়? আমরা জানি আয়রনের ফাংশন কি। আয়রনটা কি করে? আয়রনটা হিমোগ্লোবিন প্রোডাকশনটাকে ইনক্রিজ করে। আর ফলিক অ্যাসিড কি করে? নিউরাল টিউব ডেভেলপমেন্টে হেল্প করে। তো দেখি, ইন প্রেগনেন্সি দেয়ার ইজ রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ অ্যানিমিয়া। কি ধরনের অ্যানিমিয়া? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। টু আয়রন ডেফিসিয়েন্সি অ্যাজ ওয়েল এস নিউরাল টিউব ডিফেক্ট ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। মানে প্রেগনেন্সিতে রিস্ক থাকে অ্যানিমিয়া ডেভেলপ করতে। কি ধরনের অ্যানিমিয়া? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আবার হচ্ছে নিউরাল টিউব ডিফেক্টেরও একটা ভয় থাকে। কেন? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে নিউরাল টিউব ডিফেক্ট হবে। That is why iron is given to prevent and treat the anemia and folic acid is given to prevent neural tube defect. আচ্ছা, এখানে কয়েকটা কুইজ দেওয়া আছে, তো চলো কুইজগুলোর অ্যান্সার দেখে নিই। প্রথমে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ হ্যামাটিনিক, মানে এখানে হ্যামাটিনিকটা কোনটি নয়? এখানে হ্যামাটিনিকটা নয়, অপশন দেখা যাক। আয়রন, আয়রনটা আমরা জানি হ্যামাটিনিক। ভিটামিন B12 এটাও জানি হ্যামাটিনিক। ফলিক অ্যাসিড এটাও এক ধরনের হ্যামাটিনিক। প্যারাসিটামল, আমরা জানি প্যারাসিটামলটা কি? NSAID। তো প্যারাসিটামলটা হ্যামাটিনিক্স নয়, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে প্যারাসিটামল। সেকেন্ড কোশ্চেনটা দেখি, হুইচ ফর্ম অফ আয়রন ইজ বেস্ট অ্যাবজর্বড ইন দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে কোন ফর্ম অফ আয়রনটা বেস্ট অ্যাবজর্ব হয়? এখানে কিন্তু স্টোরেজ বলে নাই। কোন ফর্মে স্টোর থাকে আয়রন? আমরা জানি ফেরিক ফর্মে। আর অ্যাবজর্ব বেস্ট হবে কোন ফর্মে? দেখি, ফেরিক ফর্ম না, কারণ ফেরিক ফর্মে হচ্ছে আয়রনটা স্টোর থাকে। দেন ফেরাস ফর্ম, হ্যাঁ ফেরাস ফর্মে আয়রনটা বেস্ট অ্যাবজর্ব হয় ইন্টেস্টাইনে। হুইচ ভিটামিন এনহেন্স আয়রন অ্যাবজর্পশন, আমরা আয়রন অ্যাবজর্পশন ইনক্রিজ করে কোন ভিটামিন দেখেছি? ভিটামিন এ না, ভিটামিন B1 না, ভিটামিন সি হ্যাঁ। ভিটামিন সিটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করে। ডেফিসিয়েন্সি অফ হুইচ হ্যামাটিনিক্স কজ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন আয়রন করবে? আয়রন না, ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের ইন্ডিকেশন থেকে আমরা দেখেছি যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করবে ফলিক অ্যাসিড। ওরাল আয়রন থেরাপি শুড বি টেকেন উইথ, ওরাল আয়রন থেরাপিটা কিসের সাথে ইউজ করা হয়? মিল্ক না, মিল্কটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশনটাকে রিডিউস করে। কারণ কি? র মিল্কটা কি একটা চিলেটিং এজেন্ট, এটা আমরা দেখেছি। দেন হচ্ছে টিও সেম আয়রন অ্যাবজর্পশনটাকে ডিক্রিজ করে, কারণ এটাও একটা চিলেটিং এজেন্ট। ওয়াটারের জুস, হ্যাঁ ওয়াটারের জুস ইনক্রিজ করে। হুইচ হ্যামাটিনিক ইজ কমনলি গিভেন ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে কোন কোন হ্যামাটিনিক্সটা দেওয়া হয়? জিঙ্ক না, ফলিক অ্যাসিড অ্যান্ড আয়রন ইয়েস, কারণ প্রেগনেন্সি সেফ হ্যামাটিনিক্স কারা? ফলিক অ্যাসিড অ্যান্ড আয়রন অ্যান্ড ভিটামিন B12। ডেসপেরোক্সামাইন ইজ ইউজড ইন হুইচ কন্ডিশন, আয়রন ডেফিসিয়েন্সিতে কি ডেসপেরোক্সামাইন ইউজ করা হয়? না, কারণ কি? ডেসপেরোক্সামাইন হচ্ছে চিলেটিং এজেন্ট। এটার এক্সপ্লেনেশন আমরা আগেই পড়ে এসেছি কেন এটা চিলেটিং এজেন্ট। এটা আয়রন ডেফিসিয়েন্সিতে ইউজ করা হবে না, কারণ এটা হচ্ছে একটা লোহাকে বা আয়রনকে অ্যাবজর্ব হতে দিবে না। তো আয়রন ডেফিসিয়েন্সিতে তো আয়রন প্রয়োজন, সো এই ডেসপেরোক্সামাইন দেওয়া যাবে না। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি না, এখানেও দেওয়া যাবে না। আয়রন ওভারলোড, হ্যাঁ আয়রন ওভারলোডে কি হয়? আয়রনটা জমা থাকে, সো সেই আয়রনটাকে ভেঙে ফেলতে এবং বডি থেকে এক্সক্রিয়েট করতে এই ডেসপেরোক্সামাইনটা ইউজ করা হয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে আয়রন ওভারলোড।